নমস্কার বন্ধুরা, চলে এসেছি স্বপ্নের ফেরিওয়ালার একটি নতুন পর্ব নিয়ে। আপনারা আমাকে স্পটিফাই, ইউটিউব কিংবা ইউটিউব মিউজিক যেখানেই শুনছেন, আমার গল্প পাঠ ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তাহলে শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার একাদশ পর্ব। জোছনা স্নাতা আনন্দে আত্মহারা তরুণ প্রেমিক যুগল যখন একে অপরের বাহুবন্ধনে জীবনের এক অপূর্ব মুক্তির স্বাদ নিচ্ছিল, তখন এদের অজ্ঞাতেই অদূরে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি এদের লক্ষ্য করছিল। বেশ কিছুক্ষণ আগেই ট্রেনটা চলে গেছে, প্ল্যাটফর্ম এখন ফাঁকা, কিন্তু মনির পা নড়ছে না। ট্রেনটা যেদিকে গেছে সেদিকে মুখ করে মনি একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আজ রূপসাকে বিদায় জানানোর সময় মনির বুকটা মোচড় দিয়ে ওঠে। প্রত্যেকবারই রূপসার কাছ থেকে বিদায় নেওয়ার সময় মনির মন খারাপ হয়, কিন্তু আজ একেবারে অন্য রকমের খারাপ লাগা, কি যেন হারিয়ে যাচ্ছে। এখন রূপসাও তো আমার না বলা কথা বোঝে, তাই তো সে গতকাল নিজের থেকেই আমার সাথে সাইকেলে করে বাড়ি ফেরার কথা বলল। আমি ওকে জড়িয়ে ধরায় ও একটুকু রাগ করেনি। এই একটু আগেও তো বলল খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তারপরও আমার বুকের ভেতরটা এইরকম হুহু করছে কেন? রূপসাদের চলে যাওয়ার 2 দিন হয়ে গেছে। বাড়ি পৌঁছে সরলা দেবী টেলিফোনও করেছিলেন। কোথাও কোনো সমস্যা নেই, তবু মনির মন খারাপের ভাবটা আর কিছুতেই যাচ্ছে না। কোনো কাজে মন বসে না, সারাক্ষণ শুধু মনে হয় ভয়ঙ্কর খারাপ কিছু একটা ঘটতে চলেছে। কথাটা একবার বলবো রূপসাকে? না থাক, ও শুধু শুধু চিন্তা করবে। কিন্তু ওকে না বলাও কি ঠিক হবে? আচ্ছা, এমনও তো হতে পারে ওকে বলতে বলতে আমার মন ভালো হয়ে গেল। সারাদিন অনেক চিন্তাভাবনা করে অবশেষে সন্ধেবেলা মনি রূপসাকে চিঠি লিখতে বসে। আজ আর রবি ঠাকুর নয়, আজ মনির অবলম্বন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মনে মনে রূপসাকে সুনীলের নীরার জায়গায় বসিয়ে মনি লিখতে আরম্ভ করে। এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি, এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? আমি ভালো নেই, ভেবেছিলাম কথাটা তোকে বলবো না। তারপর ভাবলাম যেই বুকে তুই মাথা রেখেছিস, সেই বুকে একটাও মিথ্যে কথা জমা হলে তাতে তোর অপমান হবে। এছাড়াও আমার দৃঢ় বিশ্বাস তুই ছুঁয়ে দিলেই আমার মন সেরে উঠবে। মনি আরও কিছু লিখতে যাবে এমন সময় ভগবতী দেবী ঘরে ঢোকেন। মাকে দেখে মনি চিঠিটা আড়াল করে। কিছু বলবে মা? মনির এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ভগবতী দেবী ঘরের দরজাটা বন্ধ করে মনির পড়ার টেবিলের উল্টো দিকে থাকা খাটের উপর এসে বসেন। মা আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? মা কি কোনো কারণে আমার উপর রাগ করেছে? মাকে এইরকম আচরণ করতে মনি আগে কখনো দেখেনি। তার কেমন অস্বস্তি হতে থাকে। মনির চোখে চোখ রেখে থমথমে মুখে ভগবতী দেবী জিজ্ঞেস করেন, কি করছিলে? পড়ছিলাম মা। চিঠি লেখার নাম বুঝি পড়া? আজকাল দেখছি তোমাদের কলেজে মিথ্যে কথা বলা শেখানো হচ্ছে। না মানে একটাও কথা বলবে না তুমি, শুধু শুনবে, আর এমনভাবে শুনবে যাতে আমাকে আর দ্বিতীয়বার বলতে না হয়। দ্বাররুদ্ধ ঘরে মিনিট 10 ছেলের সাথে কথা বলে ভগবতী দেবী বেরিয়ে আসেন। মনির ঘর থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান ঠাকুর ঘরে। এখন ভগবতী দেবীর চোখের কোণ চিকচিক করছে। তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর। মা হয়ে আজ আমি আমার ছেলের সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিলাম, ওকে দিয়ে এলাম চরম আঘাত। কিন্তু তুমি জানো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। সবাই ওকে যতই অবাধ্য বলুক না কেন, আমি জানি ওর বুক ফেটে গেলেও মুখ ফুটবে না। বড় অভিমানী ছেলে আমার। তুমি ওকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। মনি এখনো একইভাবে তার পড়ার টেবিলের সামনের চেয়ারটায় বসে আছে। তার একটা হাত টেবিলের উপর রাখা একটা বইয়ের উপর,
ওই বইটার ভেতরেই রয়েছে রূপসাকে লেখা অসম্পূর্ণ চিঠিটা। চোখ দুটো সামনের দেয়ালের দিকে স্থির, মুখ বিবর্ণ। এই মুহূর্তে মণিকে দেখে কোনো রক্ত মাংসের মানুষ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একটা পাথরের মূর্তি। রাত প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ ভগবতী দেবীর নির্দেশে মণির দিদি মণিকে ভাত খাওয়ার জন্য ডাকতে আসে। সাধারণত এই সময়ে খাওয়ার ডাক পড়লেই মণি মায়ের সঙ্গে মেজাজ দেখায়, কিন্তু আজ কোনো কথা না বলে সে দিদির পেছন পেছন উঠে যায়। মণি নিরামিষ তরকারি একেবারেই পছন্দ করে না। অনেক বলা সত্ত্বেও মণির বৌদির আর এই কথাটা কিছুতেই মনে থাকে না। ফলে এই নিয়ে প্রায় প্রত্যেক দিনই মণি খাবার টেবিলে বসে চেঁচামেচি করে। আজও বৌদি ভুল করে মণির পাতে 1 হাতা নিরামিষ তরকারি দিয়ে দেন, কিন্তু আজ মণির মুখে টু শব্দটি নেই, সে দিব্যি খাচ্ছে। ভগবতী দেবী আর চোখে ছেলেকে দেখছিলেন। মণির নির্বিকার ভাব দেখে তিনি মনে মনে আবার একবার ঠাকুরকে ডাকেন। মণি রোজ নিয়মমাফিক কলেজে যায়, সময় মতো বাড়ি ফেরে। কেউ কোনো কাজের কথা বললে তা নীরবে করে দেয়। ইদানিং বেশিরভাগ সময় মণি বাড়িতেই থাকে, বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় না। এমনকি বন্ধুরা বাড়িতে আসলেও সে কোনো না কোনো অজুহাতে তাদের বিদায় করে। মণি নিজের থেকে কাউর সঙ্গে কোনো কথা বলে না, যেন তার সব কথা ফুরিয়েছে। তার দুরন্তপানা, তার উচ্ছ্বাস কোথায় যেন হারিয়ে গেছে। মণির মধ্যে হঠাৎ আসা এই পরিবর্তন বাড়ির সবার চোখে ঠেকে। সবাইকে মণির জন্য চিন্তা করতে দেখে মণির বড়দা সুপ্রিয়বাবু বলেন, ও কিছু না, দেখো গিয়ে কোথায় কার সঙ্গে মারামারি করেছে, তাই বাবু লেজ গুটিয়ে বসে আছেন। কদিন বাদেই আবার ষাঁড়ের মতো বেরিয়ে পড়বে। এসব কথা শুনে ভগবতী দেবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন আর মনে মনে বলেন, ওরে তোরা কি বুঝবি, ওর বুকের মধ্যে যে কি ঝড় বইছে। হায় ঈশ্বর, মা হয়ে কি করে আমি আমার ছেলের মুখের হাসি কেড়ে নিতে পারলাম। এই পাপের সাজা তো আমায় পেতেই হবে। একদিন চুপি চুপি ভগবতী দেবী চন্দন আর নুমানকে ডেকে বলেন, তোমরা একটু মণিকে দেখো বাবারা, ছেলেটা বড় মনমরা হয়ে গেছে। চন্দন বলে, আমরাও লক্ষ্য করেছি মাসিমা, আজকাল মণি খুব চুপচাপ থাকে, সবসময় কি যেন ভাবতে থাকে। জিজ্ঞেস করলে বলে কিছু হয়নি। ওর কি হয়েছে মাসিমা? সে কথা আমি তোমাদের বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি যে কোনো কারণে আমাকে মণির জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, আর তাই সে খুব কষ্ট পাচ্ছে। ভগবতী দেবীর কথা শুনে চন্দন আর নুমান একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে। তারপর চন্দন বলে, আপনি ভাববেন না মাসিমা, মণি আমাদের বন্ধু, আমরা সবসময় ওর পাশে আছি। ওর মন ভালো করার জন্য আমরা সব চেষ্টা করব। এভাবে 15-16 দিন কেটে যাওয়ার পর একদিন রূপসার একটা চিঠি আসে। এমনিতে রূপসার চিঠি আসলে মণি হাতের সব কাজ ফেলে সেই চিঠি পড়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আজ সকাল থেকে মণি চিঠিটা প্যান্টের পকেটে নিয়ে ঘুরছে, কিন্তু একবারও খুলে দেখছে না। সেই সন্ধেবেলা মায়ের সাথে কথা হওয়ার পর থেকে মণি রাতে ভালো করে ঘুমোতে পারছে না। রাতের বেশিরভাগ সময়ই সে নিজের ঘরের জানালা খুলে আকাশের দিকে তাকিয়ে বসে থাকে। আজ মাঝ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মণি ঘর থেকে বেরিয়ে চলে যায় বাড়ির দক্ষিণ দিকে থাকা তার সেই আমগাছ বন্ধুর কাছে। বাইরে এখন ঘন কুয়াশা, কিন্তু মণির গায়ে কোনো গরম কাপড় নেই। তার ডান হাতে একটা ছোট চামড়ার ব্যাগ, আর বাঁ হাতে একটা দেশলাই। কিছুক্ষণ গাছটার সামনে দাঁড়িয়ে থেকে মণি ডুকরে কেঁদে ওঠে। গতবার যখন তোমার কাছে এসেছিলাম তখন চারদিক চাঁদের আলোয় ঝলমল করছিল। এখানে দাঁড়িয়ে রূপসা মুখ গুজেছিল আমার বুকে, আর আজ দেখো চারদিক কেমন ঘুটঘুটে অন্ধকার। হবেই তো অন্ধকার। রূপসা যে আর নেই। হ্যাঁ, রূপসা নেই আমার জীবনে,
নেই রূপসা। বলেই মণি ধপ করে মাটিতে বসে পড়ে আর বিলাপ করে কাঁদতে থাকে। না, আমি তোমার কাছে রূপসাকে চাইতে আসিনি। কেমন করে চাইব? মা যে মাথার দিব্যি দিয়ে বলেছে রূপসার সাথে আমার সব সম্পর্ক শেষ করতে হবে। আমার জীবন থেকে রূপসাকে মুছে ফেলতে হবে। সারা জীবনের মতো রূপসাকে ভুলে যেতে হবে। আর কেমন করে চাইব আমি রূপসাকে? তুমি বিশ্বাস করো, আমি মায়ের কথা রেখেছি। তাই তো রূপসার চিঠিটা আমি একবারও পড়িনি। বলে মণি প্যান্টের পকেটের ভেতর থেকে চিঠিটা বের করে। তবু আমি জানি এতে রূপসা কি লিখেছে। ও আমার কাছে জানতে চেয়েছে আমি কেন ওকে চিঠি দিচ্ছি না। কি বলবো আমি ওকে? কেমন করে বলবো তোর আর আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে? তুমি ওকে বলে দিও মণি খুব খারাপ। মণি কথা দিয়ে কথা রাখতে জানে না। হ্যাঁ, আমি আরও খারাপ হব, সব শেষ করে দেব। মাটিতে বসে পড়ার সময় মণির হাতের চামড়ার ব্যাগ আর দেশলাইটাও ছিটকে পড়েছিল। ওগুলোকে অন্ধকারে হাতড়ে খুঁজে মণি ব্যাগের ভেতর থেকে কিছু চিঠি বের করে। এখানে রূপসার লেখা ৩৭টা চিঠি আছে। সেদিন তোমাকে সাক্ষী রেখে আমি রূপসাকে বুকে আগলে নিয়েছিলাম। আজ তোমাকে সাক্ষী করেই আমি এই সব চিঠি পুড়িয়ে ছাই করে দেব। মণি পর ৪টা দেশলাইয়ের কাঠি জ্বালায় আর প্রত্যেকবারই সেগুলোকে নিজের হাত দিয়েই নেভায়। না, আমি পারবো না। এই চিঠিগুলোর মধ্যে রূপসার হাতের স্পর্শ আছে। আমি কি করে ওর স্পর্শ পোড়াবো? মা বলল ২ পরিবারের মঙ্গলের জন্য আমায় এটুকু করতে হবে। মা বলে দিল না, আমি কিভাবে করব? কিভাবে? আমি আর রূপসা একটু একটু করে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলেছি, হেসেছি, কেঁদেছি। আমি কিভাবে সেই হাজারো স্মৃতি মুছে ফেলব? ছোটবেলায় আমরা দুজন একসঙ্গে বসে কত ছড়া মুখস্থ করেছি। রূপসাকে ভুলতে হলে সেই সব ছড়াগুলোকেও ভুলে যেতে হবে বলো। একবার রূপসাদের বাড়িতে থাকার সময় যখন আমার জ্বর হয়েছিল, তখন রূপসা সারা দুপুর বসে আমার কপালে জলপট্টি দিয়েছিল। আমার কপালে লেগে থাকা রূপসার সেই নরম হাতের ছোঁয়া আমি কিভাবে ঘষে তুলব? কত কাল ধরে রূপসার কণ্ঠস্বর আমার কানের মধ্যে টেপ রেকর্ডারের মতো বাজছে। আমি সেটাকে কিভাবে বন্ধ করব? আমি চোখ বন্ধ করলেই রূপসার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সেই মুখটাকে কিভাবে সরাবো? রূপসাকে নিয়ে দেখা আমার প্রত্যেকটা স্বপ্ন আমি কিভাবে ভুলে যাব? কিভাবে আমি রূপসাকে ভুলে যাব? আমার যে শ্বাস পড়লেই ওর কথা মনে পড়ে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, যদি আমার শ্বাস চলাচল বন্ধ হয়ে যায় তাহলে আমি ঠিক রূপসাকে ভুলে যাব। এই তুমি কিছু একটা করো না। তুমি আমার একটা খারাপ অসুখ করে দাও, যাতে আমি মরে যাই। রূপসাকে ছাড়া আমার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে। প্রায় ভোর রাত পর্যন্ত মণি গাছতলায় বসে আবুল তাবুল বকতে থাকে। পরবর্তী মাসখানিকের মধ্যে রূপসার আরও 2টো চিঠি আসে। আগের চিঠিটার মতো এই চিঠিগুলোও মণি পড়ে না, শুধু চিঠিগুলোর উপর হাত বুলিয়ে সেগুলোকে পরম যত্নে রেখে দেয় তার চামড়ার ব্যাগের ভেতরে অন্যান্য চিঠির সাথে। রূপসা কয়েকদিন ফোনও করেছিল। আজকাল বাড়ির ফোনটা বাজলেই মণির বুক কেঁপে ওঠে। সৌভাগ্যবশত রূপসার ফোনগুলো ধরেন ভগবতী দেবী। প্রত্যেকবার গম্ভীর স্বরে বলেন, মণি এখন বাড়িতে নেই। আর প্রত্যেকবারই ফোনের রিসিভার নামিয়ে রেখে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেন। এক সন্ধে মণি আবার সেই আম গাছটার সামনে গিয়ে দাঁড়ায়।
রূপসাকে ভোলার আমি অনেক চেষ্টা করেছি, অনেক, কিন্তু পারিনি। তুমি আমার ভালো খারাপ সব জানো। তাই আজ আমি তোমাকে আরও একটা কথা জানাতে এসেছি। এখন থেকে সারা জীবন ধরে আমি একটা পাপ করব। আমি মায়ের কথা মতো রূপসার সাথে দেখা করব না, ওর সাথে কথা বলবো না, ওর সাথে কোনো যোগাযোগ রাখব না। কিন্তু আমি রূপসাকে ভালো না বেসে থাকতে পারবো না। আমি রূপসাকে ভালোবাসব। এই পাপটা আমি করব। এর জন্য যদি আমায় কঠিন শাস্তি পেতে হয়, তা আমি মাথা পেতে নেব। তবু আমি রূপসাকে ভালোবাসব। এখনো মনির দুচোখ বেয়ে জল পড়ছে। মনির পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগে। রূপসার সাথে মনির আর কখনো দেখা হয়নি। অবশ্য দুই পরিবারের মধ্যে সম্পর্ক আগের মতোই আছে। মাঝখান দিয়ে শুধু দুটো কচি মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। প্রথম প্রথম রূপসার মনির উপর খুব অভিমান হয়। তারপর একদিন সে ভগবতী দেবীর কাছেই জানতে পারে কেন মনি তার জীবন থেকে নিঃশব্দে সরে গেছে। মনির মতো রূপসাও লুকিয়ে লুকিয়ে অনেক কাঁদে, অনেক বিনিদ্র রাত কাটায়। এছাড়া কী বা আর করত রূপসা? সমষ্টিগত তথাকথিত নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে প্রায়ই আমাদের ব্যক্তিগত অনুভূতিকে গলা টিপে মেরে ফেলতে হয়। আজ প্রায় বছর ৩ পেরিয়ে গেছে। গতকাল সোনালির ঘটনাটা ঘটার পর থেকে মনির পুরনো কথাগুলো খুব মনে পড়ছে। তুই ঠিকই বলেছিস নোমান, আমি আজও রূপসাকে ভালোবাসি। জানিস, মায়ের কথার অবাধ্য না হয়ে এই যে আমি এভাবে রূপসাকে আমার বুকের গভীরে রাখতে পেরেছি, সেটা ভেবে এখন আমার খুব ভালো লাগছে। না, আমার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তোরা এবার আয়, আজ তো রিহার্সেল নেই, আগামীকাল কলেজে দেখা হচ্ছে। চন্দন আর নুমান চলে গেলে মনি আস্তে আস্তে করে এসে দাঁড়ায় তার নিজের ঘরের জানালার সামনে। ওই তো পুকুরটা দেখা যাচ্ছে। মনে পড়ে যায় সেই দুপুরের কথা। সেদিন পুকুর পাড়ে ভেজা কাপড়ে দাঁড়িয়েছিল রূপসা। সেই প্রথমবারের মতো মনির চোখে তার প্রেমিকা রূপসা হয়ে ওঠে এক নারী। মনি চোখ বন্ধ করে। হ্যাঁ, এখনও সে একইভাবে রূপসাকে দেখতে পাচ্ছে। তবে আজ আর তার শরীরে কোনো শিহরণ জাগে না। এখন মনির চোখে মুখে একটা প্রশান্তির হাসি, কারণ রূপসার প্রতিটা স্মৃতি, রূপসাকে কেন্দ্র করে তার প্রতিটা অনুভূতি আজও জলের মতোই স্বচ্ছ। সন্ধেবেলা মনি তার সেই চামড়ার ব্যাগটা হাতে নিয়ে পুকুর পাড়ে যায়। আকাশে চাঁদ উঠেছে, শান্ত জলের উপর চাঁদের প্রতিচ্ছবি। সেদিকে তাকিয়ে মনি বলে, তোকে দেওয়া কথা আমি রেখেছি রূপসা, আর আমৃত্যু রাখব। আমি তোকে আজীবন ভালোবাসব। তুই আমার কাছে না থেকেও আমার মধ্যে এতটাই রয়ে গেছিস যে সেটা আর কখনো ফুরোবার নয়। তুই আমার মধ্যে শাশ্বত। তাই তোকে ধরে রাখার জন্য আজ আর আমার কিছুই চাই না, এমনকি তোকে পর্যন্ত না। মনি তার চামড়ার ব্যাগের ভেতর থেকে রূপসার লেখা চিঠিগুলো বের করে এক এক করে পুকুরের জলে ভাসিয়ে দেয়। সব শেষে রূপসাকে লেখা মনির সেই অসম্পূর্ণ চিঠিটাকেও মনি জলপ্রবাহে মুক্তি দেয়। তারপর ধীরে ধীরে আকাশের দিকে মুখ তুলে বলে, হয়তো আমার জীবনে আরও প্রেম আসবে, কিন্তু আমার কাছে প্রেমের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে রূপসা, আর শুধু রূপসা।